আজকে আমরা আলোচনা করব সোনালী কাবিনের পঞ্চম সনেট নিয়ে, যেখানে কবি নতুন একটি আবেগ নিয়ে এসেছেন, হচ্ছে প্রেম বা ভালোবাসা। যখন মানুষের মনে উস্কে ওঠে তখন তিনি সেটাকে কিভাবে বলেছেন। আমার ঘরের পাশে ফেটেছে কি কার পাশের ফল। কার পাশের ফল যখন ঘরের পাশে ফাটে তখন কিন্তু সবার তা মনোযোগের আকর্ষণ হয়ে ওঠে। গলায় গুঞ্জার মালা পোড়বালা প্রাণের সবই। গুঞ্জার মালা মানে কি? লতার যে পাতার যে মালা। আমরা যে বলেছি যে প্রাচীন কৌম সাম্রাজ্যের অধিক, যেমন তিনি বলেছেন প্রাচীন কৌমের কেলি কল্লিত করকলাবতী, অর্থাৎ কৌম যে জাতিগোষ্ঠী, দ্রাবিড় অংশের যে জাতিগোষ্ঠী, তারা কিন্তু হচ্ছে প্রকৃতি প্রেমে ছিল এবং তারা অলংকার করতে কিন্তু প্রকৃতির এই যে লতা পাতা পরে অলংকার করতো। তারা নিরামিষ ভোজী ছিল এবং তারা হচ্ছে পশু হত্যা বা প্রাণী হত্যাকে মহাপাপ হিসেবে জ্ঞান করত। তিনি বলছেন যে গুঞ্জর মালা পর, লতা পাতার মালা পর হে প্রাণের সর্বরী, অর্থাৎ বনবাসী নারী। যে বনবাসী নারী হচ্ছে দাওয়াত বা আতিথেয়তায় বিশ্বাসী, এবং সাধারণত কোন বংশের লোকজন এই পরিমাণ আতিথেয়তায় বিশ্বাসী ছিল। কোথায় রেখেছ বলো মহুয়া মাটির বোতল। মহুয়া ফুলের তৈরি এক ধরনের প্রাচীন শরবত, বা অনেকে বলে যে কিছুটা পানীয় ছিল, যেটা হচ্ছে খুবই আকর্ষণীয় ছিল। নিয়ে এসো চন্দ্রলোকে তৃপ্ত হয়ে আচমন করি। তিনি দেবতাদের মতো চন্দ্রলোকে এই এই শরাব বা এই শরবত, এই পানীয়টা পান করে তিনি তৃপ্ত মনে ভ্রমণ করতে চাচ্ছেন। অর্থাৎ তিনি তৃপ্ত মনে হচ্ছে কি করতে যাচ্ছেন, ভ্রমণ করতে যাচ্ছেন। এবং তিনি বলছেন ব্যাধের আদিম সাজে কে বলে তোমাকে চিনব না। ব্যাধের আদিম সাজে কে বলে তোমাকে চিনব না। এখানে ব্যাধ বলতে কি, মানে শিকারীর যে আদিম সাজ, সে সাজে যদি তুমি চিনে পরে আসো, তাহলে তোমাকে আমি কেন চিনবো না? তোমাকে কাপড় চোপড় আধুনিক পরিসজ্জা করে পরে আসতে হবে তা কিন্তু না। আদিমকালে যেভাবে কোন বংশের শিকারীরা অথবা দ্রাবিড় বংশের শিকারীরা যেভাবে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তাদের তো চিনতে কোনো সমস্যার সম্মুখীন হতো না। এ কারণে তিনি বলছেন ব্যাধের আদিম সাজে কে বলে তোমাকে আমি চিনবো না। নিশাদ কি কোনোদিন পক্ষীর গোত্র ভুল করে? নিশাদ যে শিকারী পাখি, অর্থাৎ যে চিল অথবা যে বাজ পাখি, যে পাখি শিকার করে, সেই পাখি কোন গোত্রে, সেই পাখি কোন দিকে যাবে, ডানে যাবে না বামে যাবে, তার কখনো কোনো গোত্র বা কোনো চলাচল সে কখনোই ভুল করে না। প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রেই খুলে দেন খনা। খনাকে আমরা জানতাম, খনা হচ্ছে প্রাচীন বাংলার, এই বাংলার কৃষি সমাজের একজন গৃহিণী, যে হচ্ছে তার শ্বশুরের তুলনায় হচ্ছে কৃষি সমাজের যে সমস্যা সম্মুখীন বিষয় সেগুলো সে সমাধান দিতে পারতো বেশি। তার শ্বশুরও সেক্ষেত্রে সমাধান দিত। কিন্তু খনাকে বিয়ে করে নিয়ে আসার পরে শ্বশুর দেখলো যে যখন তার কাছ থেকে সবাই পরামর্শ নিয়ে চলে যাচ্ছিল, তারা মাঝে মাঝে খনার কাছে কিন্তু যেত এবং গিয়ে তার পরামর্শ না শুনে খনার পরামর্শ শুনতো। এবং শ্বশুর দেখলো যে খনা পরামর্শ হচ্ছে খনার জনপ্রিয় তৈরি করে ফেলছে খনার শ্বশুরের তুলনায়। তখন তিনি উঠে পড়ে লাগলেন তার খনার যে মন্ত্র, সেই মন্ত্র কিভাবে জানা যায় এবং খনাকে কিভাবে তার পথের কাঁটা হিসেবে সরিয়ে ফেলা যায়। একই জাদু যে আছো যেন কবিদের আত্মার ভিতর। অর্থাৎ খনা যেভাবে সেই আমলে তার শ্বশুর সবচেয়ে জ্ঞানী মানুষ ছিল, তার জ্ঞানী মানুষ হওয়া সত্ত্বেও সেই ফসল আসলে কখন রোগ হয়, কখন বিরাগ হয়, কখন মঙ্গল অমঙ্গলের যে বিষয় সেটা কত সুন্দর সে বলে দিতে পারত। সেই ধরনের জাদুকরী যে জ্ঞান, সেই একই জাদু তিনি বলছেন যে কবিদের আত্মার ভিতর রয়েছেন। তাহলে তিনি কবিদেরকে সর্বোচ্চ আত্মায় আসীন করতে চাচ্ছেন। নিঃস্বর্গের গ্রন্থ থেকে, অর্থাৎ প্রকৃতির গ্রন্থ থেকে আসই সব শিখেছে এ পড়া। খনা যেমন এই প্রকৃতির অবস্থা দেখে এই পড়া, এই জ্ঞান, এই পাঠ উদ্ধার করতে পেরেছে, ঠিক তেমনি কবিরাও প্রকৃতির কাছে গিয়ে সেই আনন্দ এবং ভাল লাগাটা এবং সেই রহস্য, নিগুড় রহস্য উদ্ভাবন করতে পেরেছেন। এবং তিনি বলেছেন প্রেমকেও ভেদ করে সর্বভেদী সবুজের মূল। প্রেমকেও ভেদ করে সর্বভেদী সবুজের মূল। সর্বভেদী সবুজের মূল কোনটা? সেটা হচ্ছে আগামী প্রজন্ম, যা একে অপরের আবেগে
কাছে আসায় বা মিলনে আগামী প্রজন্মের সৃষ্টি হয়। সে আগামী প্রজন্মের সৃষ্টিটাই কিন্তু প্রেমকেও হচ্ছে কি করে, ভেদ করে ফেলে। চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া, পৃথিবীতে চিরস্থায়ী লোকালয় নেই এবং এই পৃথিবী চিরস্থায়ী বসবাসের জায়গা নয়, তিনি এটা স্মরণ করে দিচ্ছেন। পারেনি ইজিপ্ট, প্রাচীন ঐতিহাসিক যারা ইজিপ্ট বা মিশরের যারা পিরামিড আবিষ্কার করেছে, তারা চিরকাল মনে করেছে এই পৃথিবীতে তারা চিরকালের জন্য থেকে যাবে, কিন্তু আসলে তারা থাকতে পারেনি। গ্রিসের যারা দেবতা ছিল তারাও সেটা চেষ্টা করেছে, তারাও পারেনি। সেরাসিন শিল্পের আগুন এবং হচ্ছে যে শিল্পের যারা আঙুল, সেরাসিন যিনি ছিলেন, তার শিল্পের যে দক্ষতা সেটাও কিন্তু সে পারেনি। তারপর তিনি বলেছেন যে কালের রেডার টানে সর্বশিল্প করে থরথর, অর্থাৎ সময়কে কাটছেড়া মসৃণ করার যে যন্ত্র রেডার সেটাকে বলে, সেই রেডারের দ্বারা যদি সর্বশিল্পে তাকে থরথর করেও সাজানো হয়, কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কবির অধর। সেটা যতটা কষ্টকর, অর্থাৎ কাল বা সময়কে আপনি যদি রেডার টেন, অর্থাৎ কাঠকে মসৃণ করার যে যন্ত্র সেটাকে বলে রেডার, সেই রেডার টেনে যদি আপনি পরিবর্তনও করতে চান, তাহলে সেই পরিবর্তন করাটা যতটা কষ্টসাধ্য হবে ঠিক একই কষ্টসাধ্য হবে কবির অধরকে কবজা করা বা কবির অধরকে বন্ধ করা। সেই বাস্তবতায় হচ্ছে কবি আমাদেরকে আজকে বুঝিয়েছেন।